সো হ্যালো বন্ধুরা, চলে এসেছি প্রিপারেশন অন ডাব্লিউবিএস চ্যানেলে আরেকটি খুব মজাদার ভিডিও নিয়ে। আজকে যে টপিক হচ্ছে সেটি হচ্ছে বৈদিক সভ্যতা থেকে। সো বৈদিক সভ্যতা নিয়ে বিস্তারে আমি আলোচনা করেছিলাম। এটি হচ্ছে প্রথম পার্ট ভিডিও এবং দ্বিতীয় পার্ট দেখতে ভুলবে না, কারণ প্রথম পার্ট দেখলে তোমরা দ্বিতীয় পার্টের যে মেন কোশ্চেন ওগুলো তোমরা মিস করবে। সো প্রথম পার্ট দেখবে এবং প্রথম পার্ট দেখার পরেই সেকেন্ড পার্টে চলে যাবে। তো তোমরা যদি আজকে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে দেখো, তো আজকে পার্ট 2টা পাবে না, 2 দিন পর পার্ট পাবে। তো যে মেন গুরুত্বপূর্ণ যে সাজেশন, যে কোনো চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে এগুলো পড়লেই, তারপরে যেগুলো পড়লে তোমার হাতের মুঠে একদম চাকরি। তারপরে থার্ড, খাতা কলম নিয়ে তোমরা বসে পড়ো। তারপর ফেলিওর ইজ দ্য কি অফ সাকসেস, টু কি ইজ সাকসেস। সো এগুলো পড়লেই তোমরা হয়ে যাবে। আর কোথা থেকে আমি কোশ্চেন বানাই, তো আমি দেখো বইতে 2টা থেকে কোশ্চেন প্লাস আমার খাতাতে নোট করা আছে, প্লাস আমি ইন্টারনেটের মাধ্যমে তোমাদের কোশ্চেন প্রদান করি। তো আজকে যে প্রথম যে কোশ্চেনটি বা প্রথম যে পয়েন্টটি সেটি হচ্ছে সিন্ধু সভ্যতা ধ্বংসের পর ভারতের যে সভ্যতার উদ্ভব হয় তার নাম হচ্ছে বৈদিক সভ্যতা। তাহলে কোন সভ্যতা ধ্বংসের পর এই বৈদিক সভ্যতার উদ্ভব হয়েছিল? সেটি হচ্ছে সিন্ধু সভ্যতা ধ্বংসের পর ভারতে এই সভ্যতার উদ্ভব হয়েছিল। তারপরে নেক্সট যে পয়েন্ট সেটি হচ্ছে বেদকে ভিত্তি করে এই সভ্যতা গড়ে ওঠে বলে এর নাম বৈদিক সভ্যতা বলা হয়। তাহলে বেদকে ভিত্তি করে কোন সভ্যতা গড়ে উঠেছিল? বৈদিক সভ্যতা। তাহলে বৈদিক সভ্যতা কিসের ওপর ভিত্তি করে হয়েছিল? সেটি হচ্ছে বেদকে ভিত্তি করে এই সভ্যতা গড়ে ওঠে বলে এর নাম বৈদিক সভ্যতা। তো বুঝতে পারলে আজকের কীরকম টাইপের কোশ্চেন হবে। তো এগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাই তোমরা নোটে লিখে রাখবে বা খাতায় লিখে রাখবে। তারপরে নেক্সট যে পয়েন্টটি, এই সভ্যতার স্রষ্টাদের আর্য বলা হয়। তাহলে বৈদিক সভ্যতার স্রষ্টাদের কী বলা হয়? বৈদিক সভ্যতার স্রষ্টাদের আর্য বলা হয়। তারপর চলো নেক্সট পয়েন্ট, আর স্রষ্টা কাকে বলা হয়? যারা সৃষ্টিকারী তাদেরকে স্রষ্টা বলা হয়। আর্য কথার অর্থ হলো সৎ বংশজাত বা অভিজাত। তাহলে আর্য কথার অর্থ কি? আর্য কথার অর্থ হচ্ছে সৎ বংশজাত বা অভিজাত মানুষ। তাহলে বুঝতে পারলে আর্য কথার অর্থ কি? আর্য কথার অর্থ হচ্ছে সংবংশজাত বা অভিজাত মানুষ। তারপরে নেক্সট, আর্য মূলত কোনো জাতিবাচক শব্দ নয়। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর্য মূলত কোনো জাতিবাচক শব্দ নয়, আর্য হলো একটি ভাষাগত ধারণা। তাহলে আর্য মূলত কোনো জাতিবাচক শব্দ নয়, আর্য হলো একটি ভাষাগত ধারণা। এগুলো তোমরা কোনো বইতে পাবে না, তাই বলতেছি এগুলো খাতায় তোমরা নোট করে সুন্দরভাবে লিখে নাও পরবর্তী চাকরির জন্য বা ডাব্লিউবি সামনে আসতে আসতে, এর জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে নেক্সট, আর্য মূলত ইন্দো গোষ্ঠীর মানুষদের বলা হয়। তাহলে কোন গোষ্ঠীর মানুষদের আর্য বলা হয়? ইন্দো গোষ্ঠীর মানুষদের। কেন বলা হয়? কারণ এরা ইন্দো ইউরোপীয় ভাষা বলতো। তারপরে মনে করা হয় আর্যরা সর্বপ্রথম সপ্তসিন্ধু অঞ্চলে এসেছিল, কিন্তু এটি নিয়ে পণ্ডিত মহলে বিভিন্ন মতভেদ রয়েছে, তাই এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ নয়। তবুও যদি কোনো অপশানে থাকে কোন অঞ্চলে আর্যরা প্রথম হয়েছিল, যদি অপশানে সপ্তসিন্ধু থাকে তাহলে অবশ্যই রাইট অ্যান্সার হবে সপ্তসিন্ধু। তারপরে নেক্সট পয়েন্টের দিকে, বৈদিক সভ্যতা ছিল গ্রাম কেন্দ্রিক। হ্যাঁ ঠিক, বৈদিক সভ্যতা ছিল গ্রাম কেন্দ্রিক। আর হরপ্পা সভ্যতা কী কেন্দ্রিক ছিল? হরপ্পা সভ্যতা ছিল নগর কেন্দ্রিক সভ্যতা। আর বৈদিক সভ্যতা হচ্ছে গ্রাম কেন্দ্রিক। আর মেহেরগড় সভ্যতা যে ছিল সেটি হচ্ছে কৃষিকেন্দ্রিক সভ্যতা। তো বুঝতেই পারলে। তারপরে নেক্সট পয়েন্ট, আর্য ভারতের প্রথম আগমন ছিল স্ত্রী সন্তান ও পশুপালন নিয়ে একটা বিরাট গোষ্ঠীর দেশান্তর গমন। তাহলে আর্যদের যে ভারতের প্রথম আগমন ছিল কিসের উদ্দেশ্যে? স্ত্রী সন্তান পশুপালন, তারা নর্মাল যে জীবনযাপন সেই জীবনযাপন করে তাদের যে গোষ্ঠী তারা বড় করার, এটাই ছিল মেন উল্লেখ। বৈদিক যুগে সর্বশ্রেষ্ঠ ঋষি হলেন অগস্ত্যই। তাহলে বৈদিক যুগে সর্বশ্রেষ্ঠ ঋষিকে অগস্ত্যই। এটা খুব ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে নেক্সট, বিদ শব্দের অর্থ জ্ঞান। তো এখন বুঝতে হবে মেন পয়েন্ট ফ্যাক্টগুলো। তাহলে বিদ শব্দের অর্থ কি? বিদ শব্দ জ্ঞান, আর এই জ্ঞান থেকে বেদ কথাটি উৎপত্তি হয়েছে। তাহলে বেদ কথাটি কোথা থেকে উৎপত্তি হয়েছে? বেদ কথাটি জ্ঞান থেকে উৎপত্তি হয়েছে। এটা ভিভিআই কোশ্চেন। তারপরে নেক্সট, বেদের অপর নাম কি? তো বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। তাহলে বেদের অপর নাম কি? বেদের অপর নাম শ্রুতি। দেখ খুব এইগুলো যে কোশ্চেন আছে এগুলো সব তোমার লিখে রাখবে। সত্যি করে বলতেছি যে কোনো চাকরি পরীক্ষার জন্য তোমার ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে চলো নেক্সট যে পয়েন্টের দিকে, তারপর এগুলো যে আছে এগুলো সব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো চলো নেক্সট হচ্ছে, বেদ হলো সংস্কৃত ভাষায় রচিত আর্যদের প্রাচীনতম সাহিত্য। তাহলে বেদ কি? বেদ কোন ভাষায় রচিত? তো বেদ হলো সংস্কৃত ভাষায় রচিত আর্যদের প্রাচীনতম সাহিত্য। তারপর বেদ হচ্ছে 4 প্রকার। তাহলে বেদ কত প্রকার? বেদ হচ্ছে 4 প্রকার: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। তারপরে এই বেদের আবার 4টি ভাগ আছে, বা চার প্রকারে এই একটি বেদই ভাগ করা যায়। কি কি? প্রতিটি বেদ আবার দেখো, প্রতিটি বেদ আবার 4 ভাগে বিভক্ত, যথা সংহিতা, ব্রাহ্মণ্য, অরণ্য ও উপনিষদ। তাহলে বেদ 4 প্রকার এবং এই প্রতিটি বেদ আবার 4 ভাগে বিভক্ত, এই যথা সংহিতা, ব্রাহ্মণ্য, অরণ্য ও উপনিষদ। এই কোশ্চেন যে ঋগ্বেদ, সামবেদ এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আর প্রাচীনতম গ্রন্থ কি বৈদিক সভ্যতার? সেটি হচ্ছে ঋগ্বেদ।
তারপরে নেক্সট যে পয়েন্টগুলো সেটি হচ্ছে প্রাচীনতম গ্রন্থ বা আর্যদের প্রাচীনতম গ্রন্থ হলো ঋগ্বেদ। এখনই বললাম আমি যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা প্রাচীনতম গ্রন্থ বা আর্যদের প্রাচীনতম গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। তাহলে প্রাচীনতম গ্রন্থ হলো হচ্ছে ঋগ্বেদ এবং আর্যদের প্রাচীনতম গ্রন্থ হলো সেটি হচ্ছে ঋগ্বেদ। তারপরে নেক্সট পয়েন্ট, আর্যদের প্রাচীনতম সাহিত্য হলো বেদ। তাহলে আর্যদের প্রাচীনতম সাহিত্য কি? আর বেদ। আর প্রাচীনতম গ্রন্থ হলে সেটি হচ্ছে ঋগ্বেদ। তারপরে সংহিতা কথার অর্থ হচ্ছে সংকলন করা। তাহলে সংহিতা কথার অর্থ কি? সংকলন করা। তারপরে ঋগ্বেদের মোট সূক্ত সংখ্যা 1028টি। এই যে ঋগ্বেদের মোট সূক্ত সংখ্যা কয়টি, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা লিখে রাখবে। তো আজকের মতো আমি এই পার্ট 1টা রেখেছি এবং পার্ট 2তে আমি একটু বিস্তারে বলেছিলাম, তাই পার্ট 2টা দেখে নেবে। আজকের ভিডিও এতটুকুই, কারণ আমার যতগুলো ভিডিও হচ্ছে সবগুলো একটু 11 মিনিট 12 মিনিট হয়ে যাচ্ছে। সো ওগুলোকেই ছোটো ছোটো করে ইন্টারেস্টিং করে দেখার জন্য আমি ভিডিওটা ছোটো করেছিলাম। তো আজকের জন্য বাই বাই, ভালো থেকো এবং নেক্সট যেই পার্ট সেই পার্টে চলে এসো।